নুরি ছবিটি পরিচালনা করেছেন শামসুদ্দিন টগর, আর নুরি ছবিতে অভিনয় করেছেন ওয়াসিম, অঞ্জনা, পবিমৃত্যু, দিলারা, মতি, বাবর, রাজ, মায়া হাজারিকা এবং আরও অনেকেই অভিনয় করেছেন নুরি ছবিতে। নুরি ছবির গল্পের শুরুতে দেখা যায় অঞ্জনা থাকে নুরি, সে গ্রামে চঞ্চলভাবে সে ঘোরাফেরা করে এবং দৌড়াদৌড়ি করে এবং নিজে নৌকা চালিয়ে এসে এপার থেকে ওপারে যায়। ওয়াসিম থাকে সেই গ্রামের এক সৎ যুবক। সে কৃষিকাজ করে এবং সে কৃষিকাজ করে জমিতে ফসল ফলে তার মাকে নিয়ে সে সংসার চালায়। তবে নুরি অর্থাৎ অঞ্জনা ওয়াসিমকে ভালোবাসে, কিন্তু ওয়াসিম নুরিকে ভালোবাসে এই কথাটা বলে না। একদিন ওয়াসিম নদীর ঘাটে গিয়ে দেখে যে কোনো নৌকা নেই, তা সে হাটে যাবে অর্থাৎ গঞ্জে যাবে কিছু মালামাল বিক্রি করার জন্য। তবে সেই মুহূর্তে অঞ্জনা একটি নৌকা নিয়ে আসে। তখন ওয়াসিম বলে, কিরে নুরি, আমাকে ওই পারে একটু পার করে দে। তো অঞ্জনা বলে, আমি তোকে পার করতে পারি, একটা শর্ত আছে। তোকে কিন্তু আমি ভালোবাসি, তুই কিন্তু আমাকে ভালোবাসি এই কথাটা বলিস নেই। তুই যদি এখন আমাকে বলিস তোকে আমি ভালোবাসি, তাহলে তোকে আমি বিনা পয়সায় এই নদীটা পার করে দেব। আর যদি তুই আমাকে ভালোবাসি না বলিস, তাহলে তুই তো আর এই তোর মাল সামানা নিয়ে তো গঞ্জে যেতে পারবি না আর বিক্রি করতে পারবি না। তখন তো তোর এইসব মালামাল যা আছে সব নষ্ট হয়ে যাবে। তোর ওয়াসিম বলে, এই শোন, আমি তোকে ভালোবাসি না এই কথাটা তোকে কে বলেছে? আমি তোকে অনেক পছন্দ করি। তখন অঞ্জনা বলে, ঠিক বলেছিস, তুই আমাকে ভালোবাসিস। তখন অঞ্জনা দৌড়ে এসে ওয়াসিমকে জড়িয়ে ধরে। তখন ওয়াসিম বলে, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু আমার সংসারে অভাব অনটন বলে আমি তোর কাছে এ কথাটা বলি না, কারণ আমার বাড়িগুলি তো সব বন্ধক বাবরের কাছে, এবং আমি যদি তোকে বিয়ে করে ঘরে নেই, তাহলে তোকে আমি রাখবো কোথায় আর খাওয়াবো এবার কি? তরঞ্জন বলে, শোন, আমি তোকে অনেক আগে থেকে ভালোবাসি, ছোটোবেলা থেকে তোকে ভালোবাসি, কিন্তু তোর কোনো ইশারা আমি পাই না, তাই আমি তোর কাছে আসতেও ভয় লাগে। তো যাক, আজকে যখন তুই আমাকে ইশারা দিয়েছিস, তখন তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। কিন্তু এই দৃশ্যটা আবার বাবরের যে এক চামচা থাকে মতি, সে দেখে ফেলে। তখন দেখে ফেলার পরে মতি বলে, ও, তোদের এত দূর এগিয়ে গেছিস তোরা দুজনে, নুরি আর ওয়াসিম, তোদের আমি একটা ব্যবস্থা তো করতেই হয়। আমি যাই হুজুরের কাছে গিয়ে বলি সব ঘটনা। তো এদিকে দেখা যায় ওয়াসিম অঞ্জনা একটা নৌকায় করে গান গায়, এবং গানটার শেষে দেখা যায় মতি গিয়ে বাবরকে বলে, হুজুর, একটা সর্বনাশ হয়ে গেছে। তখন বাবর বলে, কি সর্বনাশ হয়েছে, খুলে বল। আমি এলাম এই এলাকার সুদখোর, আমি সুদ খেয়েই কিন্তু এত বড় হয়েছি। তখন মতি বলে, হুজুর, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন নাম তার নুরি, সে কিন্তু ওয়াসিমকে ভালোবাসে। আমি আজ এই দুই নয়নে দেখেছি ওয়াসিম এবং অঞ্জনায় জড়িয়ে ধরে গান গাইতেছে, নৌকার উপর কি হাসি ঠাট্টা করতেছে। তখন বাবর বলে, কি এত বড় স্পর্ধা ওয়াসিমের, তার এত বড় স্পর্ধা, আমার ভালোবাসাকে সে কেড়ে নেবে। শোন, আজই ওয়াসিমের বাড়িতে যাব। তখন মতি বলে, আমি তো আপনার পিছে পিছে আছি, আমি আপনার কোনো কথা অমান্য করেছি হুজুর, চলেন যাই। তখন ওয়াসিমের বাড়িতে বাবর চলে যায়। তখন বাবর মতিকে বলে, এই শুন, তুই ওয়াসিমকে ডাক। তখন মতি বলে, ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, দেখেন কে এসেছে। তখন সেই মুহূর্তে ওয়াসিম বলে, কি হয়েছে? তখন বাবর বলে, কিরে, তোর বাড়ি জমি জমা সব আমার কাছে বন্ধক, আর তুই নাকি এখন নুরিকে নিয়ে রঙ্গ তামাশা করতেছিস। আগে তুই আমার পাওনা টাকা এবং সব বাড়িঘর ছুটে এনে তারপরে তুই নুরিকে নিয়ে রঙ্গ তামাশা করিস। তুই জানিস না আমি যে নুরিকে বিয়ে করব? রসিম বলে, শুনেন, আমি নুরিকে ভালোবাসি, নুরিও আমাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসার মাঝখানে তো টাকা পয়সা আসতে পারে না। আপনি আমার কাছ থেকে টাকা পয়সা পাবেন এবং আপনার কাছে আমার বাড়িঘর এবং জায়গা জমি বন্ধক, এটা তো আমি অস্বীকার করতে পারি না, কারণ আমার বাপ অসুস্থ ছিল বিধায় আপনার কাছ থেকে আমি বাড়িঘর এবং জায়গা জমি বন্ধক দিয়ে টাকা এনে আমার বাপকে চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমার বাপ পৃথিবী থেকে চলে যায়। তবে আপনার আমি সব টাকা পয়সা দিয়ে দেব। তখন বাবর বলে, শোন, তোকে আমি আর এক সপ্তাহ সময় দিতে পারি বড় জোর,
আর যদি তুই কোনো দিন যদি আমার ভালোবাসা নুরির দিকে তাকাস, তাহলে কিন্তু তোকে আমি একদিনও সময় দেব না। কারণ আমি নুরিকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। কারণ নুরি হলো আমার জান, নুরি হলো আমার প্রাণ। আর সেই প্রাণে তুই হাত দিয়েছিস, তোর এত বড় স্পর্ধা। তখন বাবা বলে, শোনেন, আপনি আমার কাছে টাকা পাবেন, এটা সত্য, কিন্তু আমার ভালোবাসা তো আপনি কিনে নিতে পারেন না, কারণ নুরি আমাকে ভালোবাসে। নুরি কিন্তু আপনাকে ভালোবাসে না। শোন, তোর ভালোবাসা ভালোবাসার গুল্লি মারি। তোর মতো বলে, এই ওয়াসিম শোনো, এসব ভালোবাসা টালোবাসা দিয়ে কিন্তু সংসার চলবো না। হুজুর যদি তোমার এখন লাত্তি মেরে ঘর থেকে বাইরে করে দেয়, তাহলে তুমি কই যাবে? পথে যাইবা না? আর পথে কি তোমার ভালোবাসার সাথে নিয়ে যাইবা? আর তোমার ভালোবাসার সাথে কি তোমার সাথে যাইবো? যাইবো না। কারণ এখন টাকা ছাড়া কোনো কিছুই উপায় নেই। কারণ উপায় করো আগে, তারপরে ভালোবাসাবাসি করো। এখনো বলতেছি, তুমি নুরির পথ থেকে সরে দাঁড়াও, ভাগ্যটা ভালো হইব। আর নইলে কিন্তু তোমার পথে বইসা থাকতে হইব, এই বাড়িতে কিন্তু ঘুমাইতে পারবে না। তখন বাবা বলে, আমি সাবধান করে দিয়ে গেলাম, আমার নুরির দিকে তুই নজর দিবি না। আর যদি আমাকে শুনতে পারে যে তুই নুরিকে নিয়ে রঙ্গ তামাশা করতেছিস আর গান গাইতেছিস, বুকে জড়িয়ে ধরতেছিস, তাহলে তোর ওই বুকটা কিন্তু আমি একবারে কেটে টুকরো টুকরো করে ফেলবো। কথাটা মনে রাখিস। এ কথা বলে বাবর মতি চলে যায়। তখন এমন সময় দেখা যায়, বাবর যখন যাইতেছে এমনি নুরি আসতেছে। তখন বাবর গিয়ে নুরির সামনে বলে, কিরে নুরি, তোকে না আমি বলেছিলাম যে আমি তোকে ভালোবাসি, তোকে বিয়ে করব, এবং তোর ভাইয়ের কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম। তোর ভাই যদি আমার কথাটা না রাখে, তোর ভাই কিন্তু আমার কাছে অনেক ঋণী। এটা তুইও জানিস যে তোর ভাই আমার কাছ থেকে 1,000 টাকা এনেছে, আর সেই 1,000 টাকা যদি তোর ভাই না দিতে পারে, তাহলে কিন্তু আমি ওই টাকার বদলা কিন্তু আমি তোরে তুলে লয়ে যাবো। তুই নাকি ওয়াসিমকে ভালোবাসিস, তোরা নাকি প্রেম প্রীতি খেলিস। এসব প্রেম প্রীতি বাদ দিয়ে তুই আমার দিকে তাকা। তুই আমার ঘরের বউ হয়ে আইলে তোরা আমি রাজধানী করে রাখবো, এবং তোরা আমি টাকার বিছনায় শোয়ায় রাখবো। কারণ আমার কোনো টাকার অভাব নেই। তনুরে বলে, শোনেন, আপনি তো একটা সুদখোর। আপনি এই গ্রামের মানুষ থেকে 5 টাকা দিয়ে 10 টাকা নেন, আর আপনি এই সুদের টাকা দিয়ে টাকার পাহাড় বানাচ্ছেন। কিন্তু আমার জীবন থাকতে, প্রাণ থাকতে, হ্যাঁ, আমি আপনাকে বিয়ে করব না। কারণ আমার ভালোবাসার সাথে এখনো জীবিত আছে। আর ভালোবাসার সাথে যতদিন জীবিত আছে, ততদিন পর্যন্ত আপনার এই আশা পূর্ণ হইব না। আর যদি আমার ভালোবাসার মৃত্যু হয়েও যায়, এবং আমার ভালোবাসার সাথে যদি মৃত্যু হয়ে যায়, তখন আমিও সাথে সাথে মৃত্যুবরণ করব। এতে কোনো ভুল নেই। তবে আপনার এই আশা পূর্ণ হইব না। তখন বাবা বলে, হইব হইব হইব, আ আশা পূর্ণ হইব। তবে সন্নুরি, তোকে যদি আমি না পাই, তরে আর কারো হইতে দিমু না। কারণ আমি তোকে ভালোবাসি এবং তোকে আমি বিয়ে করব। যাইতেছি তোর ভাইয়ের কাছে, তোর ভাইয়ের কাছে তোর বিয়ের প্রস্তাব নিয়ে। দেখি তোর ভাই যদি রাজি না হয়, তাহলে কমু যে অক্ষণে 1,000 টাকা দিয়ে আনিতে বাড়ি থেকে বের হও। কারণ তোর ভাইয়ের দলিলটা কিন্তু, বাড়ির দলিলটা কিন্তু আমার কাছে বন্ধক দেওয়া। আর আমি যদি লাথি মেরে বের করে দিই, তাহলে কোথায় যাবি? এদিকে বাইর করবো ওয়াসিমরে লাত্তি মেরে বাড়ি থেকে, ওদিকে বাইর করবো তোর বাইরে। তখন কই যাবি? যাওয়ার তো কোনো রাস্তা থাকবো না। তখন বাধ্য হইয়া তোর ভাই আমার কাছ থেকে বিয়ে দিব। শোন, আমি সাবধান করতেছি তোকেও, তুই ওয়াসিমের সাথে মিলবি না। আর যদি মেলামেশা করিস, আর যদি আমি জানতে পারি, তাহলে কিন্তু একটা লঙ্কা কাণ্ড ঘটিয়ে ফেলবো। এই গ্রামে কিন্তু একটা রক্তাক্ত হয়ে যাবে। তখন এই কথা বলে বাবর চলে যায়। এমন সময় ওয়াসিম পিছন থেকে নুরিকে বলে, নুরি শোন, আমার মনে হয় বাবর কথাগুলি জেনে গেছে আমার আর তোর ভালোবাসার কথা। সে কারো মাধ্যমে অথবা কেউ তাকে বলেছে যে তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ভালোবাসি। তবে আমাদের একটা বিপদ হয়ে গেছে, আমরা কিন্তু বাবার কাছে ঋণী। সে কিন্তু আমাদের কাছ থেকে টাকা পয়সা পাবে, এবং আমার বাড়ি এবং জমি জামা বন্ধক দেওয়া। আমি জানি যে তোর ভাইও নাকি বন্ধক দিয়ে রেখেছে, এবং বাবার কাছ থেকে টাকা এনেছে। এখন আমাদের উপায় কি? তখন অঞ্জনা বলে, শোন, আমি তোকে ভালোবেসেছি এবং তোকে আমি বিয়ে করব। বাবর যতই চালাকি করুক না কেন, কোনোদিনও ওর আশা পূর্ণ হইব না। আমার জীবন থাকতে আমি ওর ঘরে বউ হয়ে যাবো না। তুই যদি আমাকে বিয়ে করতি, অমত করস, তাহলে আমি জীবন দিয়ে দেবো। তখন আসিম বলে, না, আমি তোকে অমত করবে কেন? আমরা লড়ে যাব, আমরা লড়াই করে যাব। আমাদের ভালোবাসাকে টিকে রাখার জন্য আমাদের প্রয়োজনে আমরা দুজনে জীবন দিয়ে দেবো। তারপর আমরা কখনোই আলাদা হব না। তখন তারা দুজন দুজনকে জড়িয়ে ধরে। পবিমিত্র আবার দিলারাকে ভালোবাসে, দিলারাও পবিমিত্রকে ভালোবাসে। কিন্তু পবিমিত্র দিলারাকে ভালোবাসলে কি হবে? দিলারার বাপ থাকে বড় লোক, তার বাপ হলো রাজ। সে কখনোই
পবিমিত্রর কাছে দিলারাকে তুলে দিবে না। তো একদিন পবিমিত্র এবং দিলারা কথা বলতেছে, আর রাজ গিয়ে দেখে ফেলে। তখন রাজ পবিমিত্রকে বলে যে, শোনো, তুমি আমার মেয়েকে ভালোবাসার স্পর্ধা কোথা থেকে পেয়েছো? তখন পবিমিত্র বলে, দেখেন, আমি আপনার মেয়েকে সেই ছোটোবেলা থেকে ভালোবাসি, আর আপনার মেয়েও আমাকে ভালোবাসে। তো রাজ বলে, শোনো, তোমার চালচুলা কিছুই নেই। আমি জানি যে তোমার বাড়িটাও বাবুর কাছে বন্ধক দেওয়া। আমি যদি এই কথাটা বলি, এটা কি মিথ্যা হবে? তখন মিথ্যা বলে, হ্যাঁ ঠিক আছে, আমার বাড়িটা বাবুর কাছে বন্ধক দেওয়া মাত্র 1,000 টাকা, তবে এবার ফসল পেলে 1,000 টাকা দিয়ে দেব এবং আমার বাড়ির দলিল নিয়ে আসবো। তখন রাজ বলে, তুমি কখনোই সেই দলিল আনতে পারবে না। তুমি এখন গিয়ে দেখো যে 1,000-এর জায়গায় 10,000 টাকা লিখে রাখছে, তখন তুমি 10,000 টাকা কই থেকে দিবে? তো পরিমিত বলে, অসম্ভব, এটা কখনো হইতেই পারে না। আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা বাবর করতে পারে না। তখন রাজ বলে, বাবর হলো এই এলাকার সবচেয়ে বড় সুদখোর, তুমি বাবরকে চিনো না। তবে তোমাকে একটা কথা বলে দিই, তুমি কখনোই আমার মেয়ের সাথে আর মিশবে না, এটা প্রথমবার বললাম। আর যদি দ্বিতীয়বার যদি তুমি আমার মেয়ের সাথে মিশো, তাহলে তোমার শরীর থেকে আমি রক্ত বের করে তোমাকে আমি চাবুক মারতে মারতে মেরে ফেলবো। তখন পরিমিত্র বলে, শোনেন, আমি আপনার মেয়েকে ভালোবাসি, আর আমার ভালোবাসা কখনই আপনি রক্তাক্ত দিয়ে মুছে ফেলতে পারবেন না। কারণ আমার ভালোবাসা ঠুকনো খেলনা নয় যে আপনি যখন খুশি তখন আপনি ভেঙে ফেলবেন। তখন রাজ বলে, তোমার এত বড় স্পর্ধা, তোমার মুখে এত বড় কথা বানায় না। তখন রাজ বলে, এই কে আছিস, ওরে মার, ইচ্ছা মতো মার। তখন তার লাঠির বাহিনী পৈমিত্রিক ইচ্ছা এরকম মেরে রক্তাক্ত করে ফেলে রাখে। সেই মুহূর্তে দেখা যায় যে ওয়াসিম এসে ওই যে তার রাজের যে চেলাপালা ছিল তাদেরকে মেরে তাড়িয়ে দেয়। তখন রাজ পেছন থেকে পালিয়ে যায়। তো ওয়াসিম বলে, শোনেন পৈমিত্র ভাই, আমি জানি যে আপনি ওই রাজের মেয়েকে ভালোবাসেন। তো আমিও কিন্তু একটা কথা আপনাকে বলবো, আমি কিন্তু আপনার বোনকে ভালোবাসি, আপনার বোন আমাকে ভালোবাসে, কিন্তু এদিকে বাবক চক্রান্ত করতেছে যে আমাদের ভালোবাসা যাতে না টিকে। তো বমিত্র বলে, ভাই, আমি জানি তুমি আমার বোনকে ভালোবাসে, আমার বোনও তোমাকে ভালোবাসে, এতে আমার কোনো আপত্তি এবং দ্বিধাদ্বন্দ্ব নেই। কিন্তু আমার মতে মনে হয় যে বাবর যে কোনো চক্রান্ত করতে পারে এবং চক্রান্তের জালে কিন্তু আমরা দুজনেই ফেঁসে যেতে পারি, তখন কিন্তু আমাদের বিপদ হবে। তবে এখন থেকে আমাদের অনেক সাবধান থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে, যাতে বাবর আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তখন ওয়াসিম বলে, হ্যাঁ তাই করতে হবে, কারণ আমাদের এছাড়া কোনো পথ নেই, আমরা তো বাবরের কাছে জিম্বি হয়ে গেছি। এদিকে বাবর মতিকে বলে, আচ্ছা, আমার নুরিকে পেতে হলে কী করতে হবে রে মতি, বলতো? তখন মতি বলে, হুজুর, আমার কাছে একটা চমৎকার বুদ্ধি আছে, বুদ্ধিটা যদি আপনি আমার শুনেন তাহলে আপনার মাথাটা ঘুরে যাবে। তখন বাবর বলে, কি বুদ্ধি তুই আমাকে খুলে বল। হুজুর, আপনি যদি কোনো মতে যদি ওয়াসিমকে খুনি হিসাবে চিহ্নিত করতে পারেন যে সে কাউকে খুন করেছে, তখন তাকে পুলিশে ধরে নিয়ে যাবে, আর সেই মুহূর্তে আপনি নুরিকে বিয়ে করবেন। আরেকটা বুদ্ধি আছে, আমি জানি যে পবিমৃত্যু অর্থাৎ নুরির ভাই, সে নাকি রাজ জমিদার তার মেয়েকে ভালোবাসে। আর যদি আপনি যদি এই মুহূর্তে যদি রাজকে মেরে ফেলতে পারেন, আর যদি দোষটা যদি পবিমৃত্যুর উপরে চাপিয়ে দেন, তাহলে পবিমৃত্যুর জেল হয়ে যাবে এবং এদিকে ওয়াসিমেরও জেল হয়ে যাবে। তাহলে আপনার কি হবে? আপনি নুরিকেও পাবেন এবং রাজের মেয়ে চুমকিকেও পাবেন, দুইটাই পাবেন। এখন আপনি বেছে নেবেন কোনটা আপনার পছন্দ। তখন বাবার বলে, শোন, আমার দুইটাই পছন্দ, দুইটা মেয়েকে নিয়ে আমি বাসর করব। এক পাশে থাকবে একটা, আরেকটা পাশে থাকবে আরেকটা। তোর বুদ্ধিটা খুব চমৎকার, আর এই তোর বুদ্ধির কোনো তুলনা নেই। তোর মতো শয়তান যদি আমার সাথে থাকে তাহলে তো আমার কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আচ্ছা এক কাজ কর, লাঠিয়াল জব্বরকে খবর দে। লাঠিয়াল জব্বর আগে একটা খুন করবে এবং খুনটা করার পর তুই গিয়ে কি করবি জানিস? তুই গিয়ে ওয়াসিমকে বলবি যে ওই রাস্তা যাওয়ার জন্য, আর এদিকে আমি যা করার আমি করব। তখন লাঠিয়াল জব্বর আসে। জব্বর এসে সালাম দে বাবরকে। তো বাবর বলে, শোন, তুই কালু মেয়েকে খুন করবি, কালু মেয়েকে খুন করার পর রাস্তায় ফেলে রাখবি, ফেলে রাখার পর যখন ওয়াসিম যাবে তখন সেখান থেকে সরে যাবে, কারণ আমি ওয়াসিমকে খবর দেব মতির মাধ্যমে যে কে জানি নুরিকে ধরে নিয়ে গেছে। তখন সে ধরে আসতে থাকবে, তখন ওইখানে দেখবো যে একটি লাশ পড়ে আছে। তখন যখন নুরি
কে না পেয়ে সে লাশটিকে ধরবে, তা সেই মুহূর্তে মনে করে যে আমি দারোগা সাহেব নিয়ে হাজির হব। আর দারোগা সাহেব যখন ওয়াসিমকে ধরে ফেলবে, তখন ওয়াসিমকে তো থানায় নিয়ে যাবে, থানা থেকে একেবারে জেলে পাঠিয়ে দিবে, জেল থেকে আর সে ছাড়া পাবে না। তখন আমি নুরিকে স্বাচ্ছন্দ্যে বিয়ে করব। কেমন হয়েছে জব্বর বুদ্ধিটা? জব্বর বলে, হুজুর কিছু টাকা পয়সা দেন, কারণ আমার সাথে তো দু একটা লোক থাকবো। আর টাকা পয়সা চিন্তা করিস না, এনে তোকে আমি 1,000 টাকা দিলাম, আগে কাজটা কর। তখন জব্বর চলে যায়। জব্বর গিয়ে কালো মেয়ে যখন হেঁটে যাচ্ছে সে বাজারের দিকে, মানে গুটকুটে অন্ধকার, তখন সেই লাঠির আঘাতে কালু মেয়েকে মেরে ফেলে। আর এদিকে মতে গিয়ে খবর দেয় ওয়াসিমকে, ওয়াসিম ওয়াসিম শোন, আমি দেখলাম নুরিকে কারা জানে কে জানে তুলে নিয়ে যাচ্ছে, এই রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আমি দেখছি। তো ওয়াসিম বলে, কি বলছিস, সত্যি বলছিস? হ। তো ওয়াসিম দৌড়তে থাকে, দৌড়তে গিয়ে দেখা যায় এক পর্যায়ে একটি লাশ পড়ে আছে। তখন লাশটি পড়ে আছে মানে রক্তাক্ত অবস্থা পড়ে আছে। তখন সে দৌড়ে গিয়ে ধরার পর ওয়াসিম বলে, কালু ভাই আপনার কী হয়েছে? সেই মুহূর্তে দারোগা সাহেব এসে চতুর্দিকে হাজির হয়ে বলে, কি এই ওয়াসিম, তুমি এই কালু মেয়েকে খুন করেছো কেন? ওয়াসিম বলে, না আমি খুন করিনি। তো যত কথা বলে ওয়াসিম বিশ্বাস করে না। তখন দারোগা সাহেব রশি বেঁধে ওয়াসিমকে জেলে নিয়ে যাচ্ছে। এমন সময় অঞ্জনা দৌড়ে আসে। অঞ্জনা দারোগা সাহেবকে বলে, দারোগা সাহেব, কখনো ওয়াসিম কালু মিয়াকে খুন করতে পারে না, এটা নিচ্ছে কোনো চক্রান্ত। তখন বাবর বলে, এই তোকে কে বলেছে চক্রান্ত? কার এত ঠেকা পড়ে গেছে যে চক্রান্ত করবে? তখন অঞ্জনা বলে, কারো ঠেকা পড়ে নেই, ঠেকা পড়েছে আপনার, কারণ আপনি আমাকে পাবার জন্য এই চক্রান্তটা করছেন, কিন্তু আপনার এই আশা কখনো পূর্ণ হবে না। তখন দেখা যায় ওয়াসিমকে দারোগা সাহেব ধরে নিয়ে যাচ্ছে। তো ওয়াসিমকে যখন ধরে নিয়ে যাচ্ছে তখন পরিমিত দৌড়ে আসে। পরিমিত বলে, দারোগা সাহেব, আপনি এটা মনে হয় ভুল করতেছেন, নিশ্চয়ই ওয়াসিমের বিরুদ্ধে কেউ না কেউ চক্রান্ত করছে। তখন বাবরা বলে, ওই মিয়া কী কইতেছ? কার ঠেকা লেগেছে যে চক্রান্ত করার জন্য? তখন পরিমিত বলে, শোনেন, কার ঠেকা লাগছে অথবা কার লাগে নাই সেটা আমি এখন বলতে পারতেছি না, তবে আমার মনে হয় কেউ না কেউ এইরকম একটা চক্রান্ত করছে। তবে আল্লাহ তো উপরে আছে একজন, তিনি দেখতেছেন, সত্য একদিন প্রকাশ হবেই। আর যেদিন সত্য প্রকাশ হবে এবং যে কালো মেঘে খুন করেছে তার বিচার অবশ্যই আল্লাহ করবে। যদিও এখন ওয়াসিম দোষী এবং তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু একদিন না একদিন সত্যটা প্রকাশ হবে। আর সেদিন যে খুন করেছে তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। তখন বাবর বলে, দারোগা সাহেব, আপনি আসামিকে নিয়ে যান। যখন আসামিকে নিয়ে যাচ্ছে, নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে, কারণ গ্রাম অঞ্চল, সেখানে নৌকা দিয়ে নিয়ে যাচ্ছে, তখন পরিমিতি এবং অঞ্জনা দৌড়ে যায়। তখন পরিমিতি অঞ্জনা দারোগা সাহেবকে অনেক বোঝানোর পরও কথা শুনে না। তখন তারা ভাই বোন বাড়িতে চলে আসে। এদিকে রাজ যখন একদিন যাচ্ছে, তখন রাজকে বলে, বাবর শোনেন, আপনার মেয়ের সাথে যে পরিমিত প্রেম ভালোবাসা করে আপনি কি জানেন? আপনার উচ্চ বংশের মানুষ, আপনার জমিদার মানুষ, আর আপনার জমিদারের মেয়ে একটা সামান্য একটা কৃষকের সাথে প্রেম ভালোবাসা করে আপনি এটা মেনে নেন? কীভাবে মেনে নেন? শোনেন, আপনি কঠোর হন, আপনি পরিমৃত্যুরে অনেক মারেন, মেরে এই গ্রাম ছাড়া করে দেন। আর এই গ্রাম ছাড়া করার পরেই সেখান থেকে চলে যাবে। তখন আপনার মেয়েকে আমরা আরও ভালো জায়গায় বিয়ে দেবো। আপনি ইচ্ছা করলে আমার সাথে বিয়ে দিতে পারেন, কারণ আমার তো টাকা পয়সার অভাব নেই। হ্যাঁ। তখন রাজ বলে, তুমি কি বলতেছো? তোমার মতন বদমাশ সুদ করে কাছে আমার মেয়ে বিয়ে দেবো না? দরকার হইলে কাইটটা নদীতে ফালাই দেবো, তারপরেও তোমার মতো সুদ করে কাছে আমি বিয়ে দেবো না। তখন বাবার বলে, তা দিবেন কি করতে? একটা ফকিন্নির পোলার কাছে বিয়ে দিবেন, যার নাকি জমি জামা আমার কাছে বন্ধক, তার কাছে বিয়ে দিবেন? ঠিক আছে চৌধুরী সাহেব, আপনার আমার কাছে বিয়ে দেওয়ার দরকার নাই। তবে আপনাকে একটা কথা বলি, আপনাকে তো এখন আমি মেরে ফেলামু, বুঝেন নাই? আপনাকে মাইরা দোষটা পাবো কার জানেননি? পবি মৃত্যুর। তখন পবি মৃত্যুর মনে করেন জেলে ধরে লয়ে যাবো, তখন আপনার মাইয়ারে আর নুরিরে দুইটারে একসাথে বিয়া করমু, ভালো হইব না? কেমন হইব? তখন রাজ বলে, তোমার এত বড় স্পর্ধা, এত বড় সাহস! তখন দেখা যায় রাজ পালিয়ে যেতে চায়, তখন বাবর ছুরি আঘাত করে রাজকে মেরে ফেলে। তখন পরিমৃত্যু সে রাস্তাতে যাচ্ছে, দেখা যায় রাজ মানে বাঁচাও বাঁচাও করতেছে, পবিমৃত্যু গিয়ে রাজকে ধরে ছুরিটা উঠায়। এমন সময় পুলিশ এসে পবিমৃত্যুকে ধরে ফেলে। পবিমৃত্যু বলে যে আমি খুন করিনি, আমি দেখলাম যে এখানে একটা মানুষ পড়ে আছে এবং কান্নাকাটি করতেছে।
তখন আমি দৌড়ে আসি, দেখি যে তার গায়ে ছুরি লাগানো, সেই ছুরিটা উঠান মাত্রই আমাকে আপনারা ধরে ফেলেছেন। তখন দারোগা বলে, শোনো, তোমার এত কথা আমরা শুনতে চাইতেছি না, চলো, তুমি আমাদের সাথে চলো, থানায় চলো। তো সেই মুহূর্তে দিলেরা দৌড়ে আসে এবং নুরিও দৌড়ে আসে। তো নুরি বলে, দারোগা সাহেব, আমার ভাইজান নির্দোষ, নিশ্চয়ই এখানে বড় একটা চক্রান্ত চলতেছে। তখন দিলেরা বলে, শোনেন, আমার আব্বা হুজুরকে পবিমিত্র ভাই কখনো খুন করতে পারে না, কারণ পবিমিত্র ভাই একজন ভালো মানুষ, সৎ মানুষ, নিশ্চয়ই এখানে চক্রান্ত আছে, আপনি আসল খুনিকে খুঁজে বের করেন। তখন দারোগা সাহেব বলে, শোনেন, আপনারা যা বলার আদালতে বলবেন, এখানে বলে কোনো লাভ নেই, আমরা হাতে নাতে খুনিকে পেয়েছি, আমরা খুনিকে নিয়ে যাচ্ছি। তখন বাবর আর সেই মুহূর্তে আসে না। বাবর দূর থেকে দেখে যে পুলিশ কি করে। তখন পুলিশকে তো এমনি বাবর আগে টাকা পয়সা দিয়ে রেখেছে এবং পুলিশকে বুঝিয়ে দিয়েছে যে আপনারা এই করবেন। তখন পুলিশ পরিমিতকে ধরে নিয়ে যায়। তখন এদিকে দেখা যায় যে অঞ্জনা এবং দিলারায় একা হয়ে যায়, তারা দুজনেই একা একা বাড়িতে থাকে, কারণ ওয়াসিম জেলে এবং অঞ্জনার ভাই পরিমিত্র জেলে, তো তারা একাকীভাবে থাকে। এমন সময় দেখা যায় যে একদিন রাতের বেলায় যে তার সাথে থাকে একজন মুরব্বী, মায়া হাজারিকা। মায়া হাজারিকা গ্রামের ভিতরে একজন মুরব্বী থাকে এবং তাদেরকে দেখে রাখার চেষ্টা করে, কিন্তু রাতেরবেলা দেখা যায় অঞ্জনা এবং দিলারাকে বাবর তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে তার বাড়িতে এক গোপন আস্তানায় রাখে। তো এই খবরটা আর কেউ জানে না। তখন গ্রামবাসীরা এবং অঞ্জনা এবং দিলারা খবর জানতে চায় তারা কোথায় গেছে। তখন বাবরকে গিয়ে বলে, হুজুর, সর্বনাশ হয়ে গেছে, অঞ্জনা অর্থাৎ নুরি আর চুমকি অর্থাৎ দিলেরাকে তো আমরা খুঁজে পাচ্ছি না, কাল রাত থেকে নিখোঁজ। এদিকে হ্যাঁ, নুরির ভাইও জেলে এবং ওয়াসিমও জেলে, তারপরে এই দিলারা অর্থাৎ চুমকির বাপ খুন হয়েছে এবং সেও নিখোঁজ। এটা কিভাবে হলো আমরা তো বুঝতে পারতেছি না। বাবা বলে, এগুলি নিয়ে তোমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই, কারণ তোমাদের কাজ তোমরা করো। এরা যদি নিখোঁজ হয়ে গেছে তাতে তোমার সমস্যা কোন জায়গায়, এরা ঠিকই ফেরত আসবে। তখন বাবর যায় অঞ্জনা এবং দিলারের কাছে, আবার নুরির কাছে এবং চুমকের কাছে যায়। তখন বাবর বলে, শোন, তোদের একটা কথা বলি, তোরা এখনো সময় আছে, তোরা দুজনে আমার কাছে বিয়ে হওয়ার জন্য তৈরি থাক। তোদের দুজনকে আমি বিয়ে করব এবং তোদের দুজনকে নিয়ে আমি বাসর করব, কারণ তোর প্রেমিকাকে পাঠিয়েছি জেলে আর তোর প্রেমিকাকেও পাঠিয়েছি জেলে, এবং তারা তো আর ছাড়া পাবে না রে। আর তোরা, কারণ আমি এমন চক্রান্ত করেছি, এমন জাল বুনেছি, এই জাল থেকে তো এরা কখনোই বেরোতে পারবে না। এখনো সময় আছে, তোরা আমার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যা, আর না হলে তোদের জোর করে আমি তোদের ইজ্জত নষ্ট করব। তখন এই কলঙ্কিনী চেহারা নিয়ে তোরা সমাজে আর মুখ দেখাতে পারবি না। তখন তোরা কি করবি রে? কারণ আমার ভালোবাসা তো তোরা মেনে নিলি না, এখন তোদের জোর করে আমি তোদের ইজ্জত নষ্ট করব। যাক, আমি চাই না তোদের জোর করে ইজ্জত নষ্ট করতে, কারণ আমি একটা সুদখোর হলো তো মানুষ। আর তোদের একটা কথা বলে যাই, আজকেই বলে গেলাম, তোদেরকে আমি মাত্র কিছুদিনের সময় দিলাম। এই কিছুদিনের ভিতরে তোরা যদি আমার কথা রাজি না হস, তাহলে তোদের দুজনেরই ইজ্জত আমি কেড়ে নেব। তোর মতিকে বলে, কিরে, কেমন হইলো, ভালো হবে না? তোর মতি বলে, হুজুর, খুব ভালো হয়েছে। দুজনকে ধরে নিয়ে এসেছেন এবং দুজনকেই আপনি কি করবেন, নিয়ে লটর বটর করে খেলা করবেন এবং ভালোবাসার অভিনয় করবেন, দুজনকে বিয়ে করে আপনি ঘরে নেবেন। তখন এখান থেকে মতি চলে যায়। তো মতি যাওয়ার সময় এক বৃদ্ধ লেগে শ্রীমতির সামনে দাঁড়ায়, কয়, শোন মতি, তুই তো সুদখোর বাবরের অনেক কাছের লোক এবং বলতে গেলে চ্যামচা। তুই যে অন্যায়গুলি করতেছিস, একদিন না একদিন দেখবি তুই এই অন্যায়ের পরিণাম ভোগ করবি। এখনও সময় আছে, যে নুরি কোথায় আছে এবং চুমকি কোথায় আছে বলে দে, কারণ আর ওয়াসিম আর পবিমিত্র কি খুন করেছে এই সত্য কথাটাও বল। আজ যদি এই সত্য কথা না বলিস, কাল হাসরের ময়দানে তোকে আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করবে না, কারণ তুই যে পাপ করতেছিস বাবরের সাথে মিশে, এর প্রায়শ্চিত্ত কিন্তু তোকে ভোগ করতে হবে, কারণ তোরও কিন্তু স্ত্রী আছে, তোরও ছেলে মেয়ে আছে, আর তোদের ছেলে মেয়ের সাথেও এরকম অবস্থা হতে পারে। তুই এখনও সময় আছে, ভালো হয়ে যা, সত্য কথাগুলি গিয়ে থানার বড় অফিসারের সাথে গিয়ে বল, থানার বড় অফিসার একটা কোনো ব্যবস্থা করবে। তোর মতি বলে, এখন বাপটা থেকে মতি কী করি? তোর মতি বলে, যাক, আপনি কথাটা বলেছেন,
আমি ভেবে দেখি আমি কি করতে পারি। তখন লোকটি বলে, দেখ, তুই জানো সব কিছু কে করেছে, চক্রান্ত কে করেছে? আমার মনে হয়, হ্যাঁ, রাজকেও মেরেছে বাবর, এবং কালো মেয়েকে মেরেছে বাবর এবং বাবরের লোকেরা। তোর মতি বলে, আচ্ছা ঠিক আছে, আমি সব কথাই সত্য কথাই বলবো। আমি থানার বড়বাবুর কাছে যাব, সেখানে গিয়ে আমি সব কিছু বলবো। তখন মতি চলে যায় থানার বড়বাবুর কাছে। তো বড়বাবু কাছে গিয়ে বলে, স্যার, ওয়াসিম নির্দোষ এবং পরিমিত নির্দোষ। সব চক্রান্ত করেছিলে বাবর এবং নুরি এবং চুমকিকে পাবার জন্য, এবং তার ভোগবিলাসা তা এবং তার মনের আশা পূর্ণ করার জন্য, এবং দুইটি নিষ্পাপ মেয়ের ইজ্জত নেওয়ার জন্য। আমি সত্য কথা বলতেছি। এবং এই বাবরের চক্রান্তের কারণে জব্বর খুন করেছে কালো মেয়েকে, আর বাবর নিজেই খুন করেছে রাজকে এবং জমিদার রাজকে। আপনি এক কাজ করেন, আপনি আমার কথা অনুযায়ী ওয়াসিম এবং পরিমিতকে ছেড়ে দেন। তখন দারোগা সাহেব তার কথার উপর ভিত্তি করে ওয়াসিম এবং পরিমিতকে ছেড়ে দেয়। এবং যখন ছাড়া পায় তখন দারোগা সাহেব বলে যে, বড় বাবু বলে, এই তোমরা যাও, বাবরকে গ্রেপ্তার করে নিয়ে আসো। তখন এই কথাটা শোনার পর মতি যখন আসতেছে, তখন ওয়াসিম এবং পরিমৃত্যু আসতেছে। তখন মতি বলে, শোন, তোদের একটা কথা বলি, তোরা নিষ্পাপ এবং তোদের কোনো দোষ নেই। নুরি এবং চুমকিকে বাবর ধরে নিয়ে গেছে তার বাড়িতে এবং গোপন আস্তানায়। সেখান থেকে তোদের ভালোবাসাকে তোরা উদ্ধার কর। আজ যদি তোরা উদ্ধার করতে না পারিস, তাহলে তোদের ভালোবাসাকে তোরা ফিরে পাবি না। যে কোনো সময় তাদের ইজ্জত নষ্ট করবে বাবর। তখন মতির এই কথা শোনার পর ওয়াসিম বলে, না, আমার নুরির কিছুই হবে না। তো মহিমুত্ত বলে, আমার চুমকির কিছুই হবে না আমরা থাকতে। আমাদের উপর অনেক অন্যায় অত্যাচার করেছে বাবর, এবং চক্রান্ত করে আমাদেরকে জেলে পাঠিয়েছে। এর একটা ব্যবস্থা না আমরা করবই, আমরা বাবরকে মেরে ফেলবো। তখন ওয়াসিম বলে, আচ্ছা, বাবর চুমকি আর নুরিকে কোথায় রেখেছে? তখন মতি বলে, তার পোড়াবাড়িতে গোপন আস্তানে রেখেছে, নিচে। ঠিক আছে, আমি কথাটা বলে গেলাম, আমাকে কিন্তু দোষারোপ করবে না এবং আমার নাম নেবে না, তোমরা সেখানে চলে যাও। তখন পবিমিত্র এবং ওয়াসিম তারা হুঙ্কার দিয়ে তারা দৌড়ে সেই বাবরের আস্তানা পোড়াবাড়িতে নিচে চলে যায়। গিয়ে দেখে যে চুমকি এবং নুরি ইজ্জত নষ্ট করার চেষ্টা করতেছে। তখন ওয়াসিম বলে, এই জানোয়ার, তুই আমার নুরির গায়ে হাত দিবি না। তখন পৈমিত্র বলে, এই জানোয়ার, তুই আমার চুমকের গায়ে হাত দিবি না, আর যদি আরেকবার হাত দিস তাহলে তোর হাত দুটো কেটে ফেলবো। তখন বাবর বলে, ওই তোরা কে আছিস? এই আমার আল্লাহ ঠেলবানি কোথায় আছিস? দুই শালাকে মেরে ফেল। তখন এখানে অনেক লাঠি দিয়ে মারামারি হয়। এক পর্যায়ে সেই যে লাঠিয়ালরা আছে তারা পালিয়ে যায়, আর বাবর পালাতে চায়, কিন্তু ওয়াসিম আর পরিমৃত্যু এবং নুরি এবং চুমকি তারা চারজন মিলে বাবরকে ইচ্ছা রকম মারে। মারতে মারতে আধামরা করে ফেলে। যখন ওয়াসিম গিয়ে ছুরি নিয়ে বাবরকে মেরে ফেলবে, এমন সময় পুলিশ একটা গুলির আওয়াজ করে, এই আইন কেউই আপনারা নিজের হাতে তুলে নেবেন না। তখন ওয়াসিম পরিমৃত্যু বাবরকে না মেরে ছেড়ে দেয়। তখন ওয়াসিম বলে, দারোগা সাহেব, এই হলো আসল ক্রিমিনাল এবং আসল অপরাধী। আমাদেরকে জালে পাঠিয়েছিল এবং মিথ্যা খুনের অপবাদে আমাকে জেলে পাঠিয়েছিল। আমরা নিষ্পাপ ছিলাম। তখন দারোগা সাহেব বলে, আমরা সব জানি, সব বুঝতে পেরেছি। তখন দারোগা সাহেব বলে, এই বাবরকে গ্রেপ্তার করো। তখন গ্রেপ্তার করে। তখন বাবর বলে, আমি নিষ্পাপ। তখন পুলিশ অর্থাৎ দারোগা সাহেব ইচ্ছারাম বাবরকে মারে। তখন বাবরকে রশি বেঁধে টানতে টানতে নিয়ে যায়। তখন দেখা যায় নুরি ওয়াসিমকে জড়িয়ে ধরে এবং চুমকি পরিমৃত্যুকে জড়িয়ে ধরে। জড়িয়ে ধরার মাঝখানেই নুরি ছবির গল্পটা শেষ হয়। তবে পরিচালক শামসুদ্দিন টগর গ্রামীণ ছবি এবং গ্রামের পটভূমিতে ছবিটি তৈরি করেছিলেন নুরি, এবং নুরি ছবির গানগুলি খুব চমৎকার ছিল এবং ছবিটা দারুণভাবে সফলতা লাভ করে। এবং এই ছবিতে ওয়াসিম, অঞ্জনা, দিলারা এবং পরিমৃত্যু, রাজ, মা হাজারিকা, বাবর ভালো অভিনয় করার পর পরিচালক
সফলতা পায় এবং ছবিটা সেই সময় সুপার ডুপার হিট হয় এবং ভালো ব্যবসা করে।